হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব সিধু কানহু বিরসা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে সেকেন্ড সেমিস্টারের জন্য বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো তাদের আজকে সেকেন্ড সেমিস্টারের যে মেজর পেপার 2 আলোচনার বিষয় রয়েছে যে ভারতের যে উপরাষ্ট্রপতি, তো তার সম্পর্কে একটি ছোট টিকা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো ভারতের উপরাষ্ট্রপতি সম্পর্কে আলোচনা হয়েছে আজকে আমাদের আলোচনার বিষয়ে। তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও, তারা স্ক্রিনে যে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি, তোমরা এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের সমস্ত বিষয়ের কোর্স ফ্রি আমরা রেখেছি শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে এবং সেখানে থাকা বিভিন্ন কোর্সগুলোকে তোমরা অ্যাক্সেস করতে পারবে। তো চলো এবার মেন টপিকে আসা যাক। তো ভারতের উপরাষ্ট্রপতি বর্তমানে যিনি রয়েছেন সে হলো RCP রাধাকৃষ্ণন। ঠিক আছে, তো আমাদের এখনকার উপরাষ্ট্রপতি। তো ভারতীয় সংবিধানে কিন্তু উপরাষ্ট্রপতির কথা বলা হয়েছে, তার স্থান কিন্তু রাষ্ট্রপতির পরেই। ঠিক আছে, ভারতীয় উপরাষ্ট্রপতি যিনি আছেন, তো তার স্থান হলো আমাদের যে রাষ্ট্রপতি, তার পরেই হলো উপরাষ্ট্রপতির স্থান। আচ্ছা, রাষ্ট্রপতির মতোই তার কার্যকালের মেয়াদ হলো 5 বছর। ঠিক আমাদের ভারতের যে রাষ্ট্রপতি, তার কার্যকালের মেয়াদ যেমন 5 বছর, ঠিক একইভাবে উপরাষ্ট্রপতিরও কার্যকালের মেয়াদ হলো 5 বছর। ঠিক আছে, আচ্ছা, তিনি পুনর্নির্বাচিত হতে পারেন, কিন্তু 5 বছর পরে তাকে যদি হয় আবার তাকে পুনর্নির্বাচন করা যায়। উপরাষ্ট্রপতিকে নির্বাচন করে একটি নির্বাচক মণ্ডলী। ঠিক আছে, যেমন আমাদের ভারতের যে প্রধানমন্ত্রীকে নির্বাচন করে রাষ্ট্রপতি, এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর একই পরামর্শে বাকি মন্ত্রীদেরকে নির্বাচন করা হয়, ঠিক একইভাবে উপরাষ্ট্রপতিকে নির্বাচন করার জন্য একটি নির্বাচক মণ্ডলী তৈরি করা হয়েছে এবং এই নির্বাচক মণ্ডলীর দ্বারাই উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করা হয়। এই নির্বাচক মণ্ডলী গঠিত হয় পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের নিয়ে। ঠিক আছে, পার্লামেন্টের যে উভয় কক্ষ রয়েছে, ঠিক আছে, উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ, লোকসভা এবং রাজ্যসভা, তো এই দুই সবার কক্ষের সদস্যদের নিয়ে কিন্তু আলাপ আলোচনার মাধ্যমে বা পরামর্শের মাধ্যমে উপরাষ্ট্রপতিকে নির্বাচন করা হয়। আচ্ছা, সংবিধান ভঙ্গের অভিযোগে তাকে পদচ্যুত করা হয়। যদি কোনো অভিযোগ ওঠে তার বিরুদ্ধে বা সংবিধান ভঙ্গের যদি কোনো অভিযোগ ওঠে উপরাষ্ট্রপতির বিরুদ্ধে, তাহলে কিন্তু উপরাষ্ট্রপতিকে তার পদ থেকে পদচ্যুত করা হয়, কিন্তু এর জন্য 14 দিনের নোটিশ দিতে হবে। যে কোনো সময় তাকে পদচ্যুত করা যাবে না। যদি রাষ্ট্রভঙ্গের বা সংবিধান ভঙ্গের কোনো অভিযোগ থাকে, তাহলে কিন্তু মিনিমাম 14 দিন আগেই সেই ব্যাপারে কিন্তু নোটিশ পাঠাতে হবে। ঠিক আছে, তো নোটিশ পাঠানোর 14 দিন পরেই তাকে পদচ্যুত করা যাবে। রাজ্যসভার মোট সদস্যের সংখ্যাধিক ভোটে তাকে পদচ্যুত করা হয়। তো রাজ্যসভার যতগুলো সদস্য রয়েছে, ঠিক আছে, তো মোট সদস্যের অর্ধেকের বেশি যদি সংখ্যার সদস্যের ভোট থাকে তার বিরুদ্ধে, তাহলে সেক্ষেত্রে তার পদচ্যুত করা হবে। আচ্ছা, তারপরে রয়েছে কি, রাজ্যসভায় সভাপতিত্ব করা তার প্রধান কাজ। তো আমাদের দেশের যে উপরাষ্ট্রপতি রয়েছে, তো উপরাষ্ট্রপতির প্রধান কাজ হলো রাজ্যসভায় সভাপতিত্ব করা। রাষ্ট্রপতির মৃত্যু, পদত্যাগ অথবা পদচ্যুতি ঘটলে উপরাষ্ট্রপতি অস্থায়ীভাবে তার পদে অধীনস্থ হতে পারেন। ঠিক আছে, কোনো কারণে রাষ্ট্রপতির অবর্তমানে বা রাষ্ট্রপতির মৃত্যুতে বা যদি হঠাৎ যদি পদচ্যুতি ঘটে, তাহলে সেই ব্যাপারে যতদিন পর্যন্ত না নতুন রাষ্ট্রপতিকে নিযুক্ত করা হচ্ছে, ততদিন পর্যন্ত উপরাষ্ট্রপতি তার পদে কাজকর্ম করবেন এবং রাষ্ট্রপতি যত সমস্ত কার্যকলাপ আছে সেই কার্যকলাপগুলো
উপরাষ্ট্রপতি তিনি নিজেই করবেন। এছাড়া অসুস্থতা, অনুপস্থিতির কারণবশত রাষ্ট্রপতি কার্য সম্পাদনে যদি অক্ষম হয়, তাহলে উপরাষ্ট্রপতি তার সমস্ত কাজ সম্পাদন করে থাকে। ঠিক আছে, যে কোনো কারণে যদি উপরাষ্ট্রপতি তার কাজগুলো যদি করতে না পারে, অসুস্থতার কারণে বা অন্য কোনো কারণে, তাহলেও কিন্তু সেক্ষেত্রে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির কাজগুলো করে থাকে। এইভাবে তিনি সর্বাধিক 6 মাস পর্যন্ত রাষ্ট্রপতির পদে আসীন থাকতে পারেন। তবে 6 মাসের মধ্যে যদি কোনো নতুন রাষ্ট্রপতি যদি নিযুক্ত করা না হয়, তাহলে কিন্তু তার যে 6 মাসের সেটা বাড়ানো হবে। তখন রাষ্ট্রপতির পদে আসীন থাকতে পারবেন সর্বাধিক 6 মাস, এবং এই 6 মাসের মধ্যে কিন্তু নতুন রাষ্ট্রপতিকে নিযুক্ত হতেই হবে। কারণ রাষ্ট্রপতির পদ শূন্য হলে 6 মাসের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতেই হবে। ঠিক আছে, তো ম্যাক্সিমাম 6 মাস পর্যন্ত উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির পদে থাকতে পারবেন এবং তার সমস্ত যাবতীয় কাজকর্মগুলো তাকেই করতে হবে। ঠিক আছে, তো 6 মাসের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতেই হবে, এটা নিয়মে করা হয়েছে। উল্লেখ্য যে আমেরিকায় উপরাষ্ট্রপতির অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে না। যে আমেরিকার যে উপরাষ্ট্রপতি রয়েছে, সে কিন্তু রাষ্ট্রপতির পদে থাকে না, অস্থায়ীভাবে পালন করে না তার কাজগুলো। তবে ভারতের যে উপরাষ্ট্রপতি মার্কিন উপরাষ্ট্রপতির মতো পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় সভাপতিত্ব করে থাকেন। ঠিক আছে, আমাদের ভারতের যে রাষ্ট্রপতি ঠিক মার্কিন উপরাষ্ট্রের মতো কিন্তু পার্লামেন্টের রাজ্যসভায় কাজ করে থাকেন। এটি তার অন্যতম প্রধান কাজ। তিনি বিদেশের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং ভাব বিনিময়ের মাধ্যমে ভারতের বিভিন্ন যে বৈদেশিক নীতিগুলো আছে সেই নীতিগুলো তুলে ধরেন। ঠিক আছে, তো ভারতের উপরাষ্ট্রপতি সম্পর্কে এটাই ছিল তোমাদের ছোট্ট একটি টিকা। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, পরবর্তী কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।